হাই বন্ধুরা, আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওর শুরুতেই সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ আমি দ্য পাসিং অফ বাপু টেক্সট পড়িয়ে দিয়েছিলাম, টেক্সচুয়াল অ্যাক্টিভিটিও পড়িয়ে দিয়েছিলাম, বাট আরও দুটো অ্যাক্টিভিটি, গ্রামাটিক্যাল অ্যাক্টিভিটি আর রাইটিং অ্যাক্টিভিটি, এই দুটো বাকি ছিল। গ্রামাটিক্যাল অ্যাক্টিভিটিটা আমি প্রায় এক সপ্তাহ পরে পোস্ট করলাম, অনেক দিন পরে পোস্ট করলাম, কিংবা তারও বেশি, আমার সেটা খেয়াল নেই। ভিডিওটা আমি শ্যুট করে রেখেছিলাম, বাট পোস্ট করতে আমার খুব দেরি হয়ে গেছে। আর আজকে আমি ভিডিও যেটা বানাচ্ছি সেটা হচ্ছে রাইটিং অ্যাক্টিভিটি নিয়ে। তো ভিডিওটা দিতে পোস্ট করতে দেরি হয়ে গেছে বলেই আমি সরি চেয়ে নিচ্ছি সবার কাছে। তো চলো আজকে আর কোনো বকবক না করে আবার শুরু করিনি। রাইটিং অ্যাক্টিভিটিটা আছে আজকে আমাদের। রাইটিং অ্যাক্টিভিটি দুটো আছে এখানে, একটা হচ্ছে বায়োগ্রাফি রাইটিং আছে, একটা হচ্ছে প্রসেসিং রাইটিং আছে। তো দেখে নিই ফার্স্টে বায়োগ্রাফি রাইটিংটা কাকে নিয়ে আছে। চলো। রাইট আ বায়োগ্রাফি অফ মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদের জীবনী নিয়ে লিখতে বলেছে উইথিন 100 ওয়ার্ডস, 100টা ওয়ার্ডের মধ্যে, বেসড অন দ্য হিন্টস গিভেন বিলো। এখানে হিন্টস দেওয়া আছে, সেখান থেকে নিয়ে। কী কী হিন্টস দেওয়া আছে? বর্ন অন 11th নভেম্বর 1888, 1888 সালে তিনি 11ই নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন। জন্ম সাল তারিখ দেওয়া আছে। কম্পোজড পোয়েট্রি ইন উর্দু, উর্দুতে তিনি পোয়েট্রি লিখতেন, কবিতা লিখতেন। ওয়ার্কড অ্যাজ আ জার্নালিস্ট, তিনি সাংবাদিক হিসেবে কাজ করেছেন। প্রোটেস্টেড অ্যাগেন্স্ট ব্রিটিশরাজ, ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদও করেছেন। এনথুজিয়াস্টিক সাপোর্টার অফ গান্ধীজিস আইডিয়াস, গান্ধীজির মতবাদের তিনি সাপোর্টার ছিলেন, খুব বড় একজন। রোট মেনি বুকস, অনেক বই লিখেছেন। লাইক ইন্ডিয়া উইন্স ফ্রিডম, যেমন ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ঘুবার ই খাতির এটসেট্রা, এই দুটো বই তিনি লিখেছেন। আরও অনেক বই আছে। ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী ছিলেন। বার্থডে সেলিব্রেটেড অ্যাজ ন্যাশনাল এডুকেশন ডে, তার বার্থডেটা ন্যাশনাল এডুকেশন ডে হিসেবে সেলিব্রেট করা হয়। ডায়েড অন 22 ফেব্রুয়ারি 1958, 1958 সালে 22 ফেব্রুয়ারি মারা গিয়েছিলেন। এই হিন্টসগুলো নিয়ে আমরা মৌলানা আবুল কালাম আজাদকে নিয়ে 100টা ওয়ার্ডের মধ্যে লিখব। ঠিক আছে, তো চলো উত্তরটা দেখে নিই। দেখো, ফার্স্টেই আমরা যাকে নিয়ে বায়োগ্রাফি বা রাইটিং শুরু করব, বায়োগ্রাফি রাইটিংটা শুরু করব, তার নামটা দিয়ে দেবো। যেমন এখানে আমি দিয়েছি মৌলানা আবুল কালাম আজাদ। তারপরে হেডিংটা দেওয়ার পরে আমরা রাইটিংটা শুরু করব। তাহলে রাইটিংটা দেখিনি আমরা কি লিখেছি। মৌলানা আবুল কালাম আজাদ ওয়াজ ওয়ান অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার অ্যান্ড প্যাট্রিয়ট। মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন আমাদের একজন গ্রেট, মহান জাতীয় নেতা এবং দেশপ্রেমিক। ন্যাশনাল মানে যেন জাতীয়, লিডার মানে নেতা, সেই জন্য আমি আর এখানে লিখিনি মানেটা। ন্যাশনাল লিডার মানে জাতীয় নেতা এবং একজন দেশপ্রেমিক ছিল। এখন তোমরা বলতেই পারো যে এই পয়েন্টটা তো হিন্টসের মধ্যে ছিল না। মাথায় রাখবে যে পয়েন্টস হিন্টসের মধ্যে না থাকলেও তোমরা সেন্টেন্স তৈরি করে যদি সঠিক জেনে থাকো তবেই লিখবে। না জেনে উল্টোপাল্টা লিখে দিলে সেটা তো আর তার নাম্বার পাবে না, কেটে নেবে অবশ্যই নাম্বার। জেনে থাকো তবেই লিখবে। আমি একটা এক্সাম্পল দিই, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা ওনাকে সবাই চিনি, এভরিবডি সবাই চিনি। তো উনি তো একজন খুব ভালো কবি ছিলেন, লেখক ছিলেন। তাহলে যদি এই পয়েন্টটা না থাকে আমরা তো নিজের মতো লিখতে পারি, রবীন্দ্রনাথ টেগর ওয়াজ আ গ্রেট রাইটার, গ্রেট পোয়েট, এভাবে আমরা শুরু করতেই পারি। ঠিক তেমনি এনার সম্পর্কে জাস্ট একটা হিন্টস আমার কাছে আছে, পয়েন্টটা আমি জানি একজন খুব ভালো নেতা ছিলেন এবং দেশপ্রেমী ছিলেন। সেই হিসেবে আমি কি লিখলাম, মৌলানা আবুল কালাম আজাদ ওয়াজ ওয়ান অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার অ্যান্ড প্যাট্রিয়ট, একজন খুব মহান জাতীয় নেতা ছিলেন এবং দেশপ্রেমী ছিলেন। নেক্সট, হি প্লেড আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন দ্য ফ্রিডম স্ট্রাগল অফ ইন্ডিয়া অ্যাগেনস্ট ব্রিটিশ রুল। যেহেতু তিনি একজন খুব ভালো জাতীয় নেতা, দেশপ্রেমী ছিলেন, অবশ্যই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করবেন, এইটুকু আমাদের বুদ্ধি থাকবে এবং আমরা জেনেও থাকতে পারি যদি এনার সম্পর্কে কম বেশি একটু জানি। তো তিনি স্বাধীনতা সংগ্রামে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের হয়ে লড়াই করেছিলেন। মৌলানা ওয়াজ বর্ন অন নভেম্বর 11, 1888, মৌলানা জন্মগ্রহণ করেছিলেন 11ই নভেম্বর 1888 সালে ইন মেকা, সৌদি আরবিয়া, সৌদি আরবের মেকাতে। হি কম্পোজড পোয়েট্রি ইন উর্দু, হি কম্পোজড পোয়েট্রি ইন উর্দু, তিনি উর্দুতে কবিতা লিখতেন। হি ওয়ার্কড অ্যাজ আ জার্নালিস্ট, তিনি একজন সাংবাদিক হিসেবেও কাজ করেছেন। অ্যান্ড প্রোটেস্টেড অ্যাগেন্স্ট ব্রিটিশ রাজ, এবং ব্রিটিশ রাজদের বিরুদ্ধে প্রতিবাদও করেছেন। হি ওয়াজ অ্যান এনথুজিয়াস্টিক সাপোর্টার অফ গান্ধীজিস আইডিয়াস, তিনি গান্ধীজির মতবাদের খুব একজন উৎসাহী সমর্থক ছিলেন, গান্ধীজির মতবাদকে খুব সমর্থন করতেন। হি রোট মেনি বুকস, তিনি অনেক বই লিখেছেন। হিজ ফেমাস বুকস আর, তার সবথেকে গুরুত্বপূর্ণ বা বিখ্যাত বইগুলি হলো ইন্ডিয়া উইন্স ফ্রিডম একটা,
গুহবার ই খাতির গুভার ই খাতির এটসেট্রা। দুটো বই দেওয়া আছে, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, গুভার ই খাতির, আরও অনেক বই আছে। হি ওয়াজ দ্য ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। হিজ বার্থডে অন 11th November, তার জন্মদিন মানে 11 নভেম্বর ইজ সেলিব্রেটেড অ্যাজ ন্যাশনাল এডুকেশন ডে ইন ইন্ডিয়া। 11th নভেম্বর তার জন্মদিনটা সেলিব্রেট করা হয় জাতীয় শিক্ষা দিবস হিসেবে ভারতে। অন 22nd February 1958, মৌলানা আবুল কালাম আজাদ টুক হিজ লাস্ট ব্রেথ। মানে 22শে ফেব্রুয়ারি 1958 সালে মৌলানা আবুল কালাম আজাদ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আমরা এখানে ডায়েটও লিখতে পারতাম, আমরা জানি ডায়েটটাই সবসময় ইউজ করি, তো এখানে একটু আমি চাইলাম একটু অন্য ধরনের একটু কিছু ইউজ করতে, তাই টুক হিজ লাস্ট ব্রেথ, এটাও একটা খুব সুন্দর সেন্টেন্স। তো টুক হিজ লাস্ট ব্রেথ লিখেছে। ফর হিজ ইনভ্যালুয়েবল কন্ট্রিবিউশন বোথ প্রি অ্যান্ড পোস্ট ইন্ডিপেন্ডেন্স, মানে স্বাধীনতার আগে এবং পরে তার যে মানে ইনভ্যালুয়েবল মহামূল্যবান যে অবদান ভারতের প্রতি, মৌলানা আবুল কালাম আজাদ ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ ভারতরত্ন অ্যাওয়ার্ড পস্থুমিয়াসলি। সেই জন্য মৌলানা আবুল কালাম আজাদকে মৃত্যুর পরে ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। পস্থুমাসলি মানে হচ্ছে, এখানে আমি এটা দেখাতে ভুলে গেছি, আমি সো সরি। পস্থুমাসলি মানে হচ্ছে মৃত্যুর পরে, ওকে, মৃত্যুর পরে তাকে ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল তার স্বাধীন ভারতে তার কন্ট্রিবিউশনের জন্য। আমি মনে হয় এই জায়গাটা সেন্টেন্সটা আমার ঠিক মতো বলা হয়নি, একবার বলে দিই। ফর হিজ ইনভ্যালুয়েবল কন্ট্রিবিউশন বোথ প্রি অ্যান্ড পোস্ট ইন্ডিপেন্ডেন্স, তার মহামূল্যবান অবদানের জন্য, মানে স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে ভারতের প্রতি তার মহামূল্যবান অবদানের জন্য মৌলানা আবুল কালাম আজাদকে ওয়াজ অ্যাওয়ার্ডেড, পুরস্কৃত করা হয়েছিল উইথ ভারতরত্ন অ্যাওয়ার্ড পস্থুমাসলি। মৃত্যুর পরে ভারতরত্ন অ্যাওয়ার্ড দিয়ে তাকে পুরস্কৃত করা হয়েছিল। তাহলে খুব সহজ ভাষায় খুব ছোট্ট করে মৌলানা আবুল কালাম আজাদকে নিয়ে এখানে একটা বায়োগ্রাফি আমি লিখেছি, পড়ে দেখো, আশা করি তোমাদের বুঝতে, পড়তে, লিখতে সুবিধা হবে। নেক্সট রাইটিং আমরা চলে যাই, চলো। নেক্সট আছে ইউজ দ্য ফলোয়িং চার্ট টু রাইট আ প্যারাগ্রাফ উইদিন 100 words অন হাউ আ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড। একটা বিল্ডিং কিভাবে তৈরি হয় সেটাকে নিয়ে 100টা ওয়ার্ডের মধ্যে আমাদেরকে একটা প্রসেসিং রাইটিং লিখতে বলেছে। মানে আমরা মেনলি কিভাবে, মানে স্টেপ ওয়াইজ কিছু জিনিস লিখতে পড়লে তাহলে আমরা সেটাকে প্রিপারেশন রাইটিং বলি, আমরা এটা সবাই জানি, তাই তো। প্রিপারেশন রাইটিংয়ের কিছু নিয়ম আছে, আশা করি তোমরা মানে ট্রেনে পড়ছো তোমরা তো জানবি, তাও আমি মানে যারা জানো না তাদের জন্য একটু জাস্ট হালকা করে হিন্ট দিয়ে দিচ্ছি। এগুলোকে মানে একটা হেডিং দিতে হয়, হেডিংটা আমি মানে এইটা লেখার সময় আমি বলে দিচ্ছি। তারপরে কিছু লিঙ্কার ইউজ করতে হয়, যেমন অ্যাট ফার্স্ট, দেন, নেক্সট, আফটার দ্যাট, দেয়ার আফটার, ফাইনালি, এরকম কিছু নাও, এরকম কিছু লিখতে হয়। তাহলে অ্যাট ফার্স্টটা সবার প্রথমে যখন একটা সেন্টেন্স শুরু করবো সবার প্রথমে সেটা বসাবো, অ্যাট লাস্টটা সবার শেষে বসাবো, ফাইনালিটাও বলতে পারি, ঠিক আছে। আর এই প্যারাগ্রাফটা সবসময় প্যাসিভ ভয়েসে লিখতে হবে, মাঝে মাঝে অ্যাক্টিভও করা যেতে পারে, বাট প্যাসিভটাই বেশি মানে লেখা হয়। আর হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স সেটা লিখতে হবে, আর ভীষণ সহজ, মানে যত রাইটিং আছে 5 থেকে শুরু করে ক্লাস 11, 12 আরও অনেক পরে আমি সব বাদ দিচ্ছি, আমি 5 থেকে 12 পর্যন্ত যদি ধরি, সব থেকে সহজ রাইটিং হচ্ছে এই প্রসেসিং রাইটিং। যদি তোমাদের ইংলিশ সম্পর্কে একটুও যদি ধারণা থাকে, ইংরেজি সেন্টেন্স যদি একটুও যদি তৈরি করতে পারো, মানে লেখাটা জাস্ট সহজ, একটু জাস্ট মানে কিছু জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর এই অ্যাট ফার্স্ট, আফটার দ্যাট, নাও, দেন, এগুলো বললাম না, এগুলোকে লিঙ্কার বলে, ঠিক আছে, এগুলোকে লিঙ্কার বলা হয়। আর এগুলো সবার ফার্স্টে বসে তারপরে সেন্টেন্সটা শুরু হয়। তো চলো আমাদের এখানে কি প্রসেসিং রাইটিং দিয়েছে সেটা দেখে নিই। বলেছে অন হাউ আ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড, কীভাবে বিল্ডিং তৈরি করা হয়। আচ্ছা আমি সহজভাবে বলি, যেমন আমাদের দেওয়া থেকে আমের আচার কিভাবে তৈরি করব, তারপর হচ্ছে যে বাজার কিভাবে আমরা মানে করতে যাব স্টেপ বাই স্টেপ, প্রথমে উঠবো, ব্যাগ নেবো, ফর্দ নেবো, এরকম বাগান তৈরি করা, এরকম অনেক প্রসেসিং রাইটিং আছে, হয়তো তোমরা করে থাকবে। এখানে আমাদের দিয়েছে একটা বিল্ডিং কী করে কনস্ট্রাক্ট করা হয় সেটা। চলো ফার্স্টে আমরা উত্তরটা দেখে নিই, পয়েন্টগুলো আগে দেখে নিই, তারপরে উত্তরটা দেখবো। বলেছে ফার্স্টে ড্রয়িং অফ আ প্ল্যান অফ দ্য বিল্ডিং
বাই দ্য আর্কিটেক্ট। আর্কিটেক্টদের সাহায্যে একটা আগে প্ল্যান বানিয়ে নেবো, কি মানে ছবি বানিয়ে তৈরি করে নেবো কীভাবে বিল্ডিংটা তৈরি করা হবে। গেটিং দ্য প্ল্যান স্যাংশনড বাই দ্য কর্পোরেশন আর মিউনিসিপ্যাল অথরিটিস, মানে বানিয়ে নিয়ে বাড়ি তৈরি করে দিলাম হবে, সেটা তো হবে না, তো স্যাংশন করতে হবে সেই জিনিসটাকে, তো কর্পোরেশন বা মিউনিসিপ্যাল অথরিটিসের মাধ্যমে সেটা স্যাংশন করানো হলো। এনগেজিং মেশনস অ্যান্ড লেবারার্স, এরপর লেবারদেরকে নিযুক্ত করব। স্টার্টিং দ্য কনস্ট্রাকশন উইথ ব্রিক, সিমেন্ট, স্যান্ড, বালি, সিমেন্ট, ইট যা যা লাগবে সেটা দিয়ে কনস্ট্রাকশন শুরু করলাম। ফিটিং ডোরস অ্যান্ড উইন্ডোজ, তারপরে ডোর এবং উইন্ডোজ লাগালাম। প্লাস্টারিং অফ ওয়ালস, দরজাগুলো প্লাস্টার করলাম। ওয়্যারিং করলাম। ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার কানেকশন দেওয়া হলো। পেইন্টিং, রং করা হলো। বিল্ডিং কমপ্লিটেড, বিল্ডিংটা তৈরি হয়ে গেল, ফিট ফর লিভিং, এবং বসবাসের জন্য উপযুক্ত হয়ে গেল। তো এরকম কতগুলো স্টেপ দিয়েছে, এই স্টেপগুলোর সাহায্য নিই। আর একটা দেখবে আমরা বায়োগ্রাফিতে এক্সট্রা কিছু পয়েন্ট বাড়াতে পারি, এখানেও বাড়াতে পারি, কিন্তু তুমি যদি রাইটিংটা নাও লিখতে পারো না, জাস্ট এখান থেকে যে পয়েন্টগুলো আছে সেটা ধরেই তুমি বানিয়ে মানে টপ করে লিখে দিতে পারবে। আর প্যাসিভ ভয়েসে বলেছে আরও লেখাটা সহজ হবে। তো চলো আমরা উত্তরটা দেখে নিই। উত্তরটা করতে করতেই তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। দেখো আমি এখানে হেডিংটা কি দিয়েছি, হাউ আ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড, কীভাবে একটি বিল্ডিং তৈরি করা হয়। আমরা হাউ দিয়েও করতে পারি, ঠিক আছে, এইভাবে যে কীভাবে আমের আচার তৈরি করব, কীভাবে এই জিনিসটা তৈরি করবো, এভাবে একটা হেডিং দিতেই পারি। ফার্স্টে কি লিখেছি দেখো, লিখেছি উই লিভ ইন বিল্ডিংস, যে আমরা বিল্ডিংয়ে বাস করি। কনস্ট্রাকশন অফ আ বিল্ডিং নিডস আ লট অফ মানি, টাইম অ্যান্ড লেবার, মানে বিল্ডিং যে কনস্ট্রাক্ট করবো তার জন্য আমাদের প্রচুর পরিমাণ টাকা, মানে অনেক টাকা, তারপরে সময় এবং লেবারেরও প্রয়োজন হয়। The construction of a building is done by the following steps, এই কনস্ট্রাকশন অফ দ্য বিল্ডিং মানে এই কতগুলো স্টেপের মাধ্যমে হয়। আচ্ছা এখানে যদি আমি বলি কিছু একটা মানে তৈরি করতে দিয়েছে, আমি যদি বলি মানে আমের আচার তৈরি করতে দিয়েছে, সেই থেকে আমি আমের আচারই বলে যাচ্ছি। তো আমি যদি পিকেল তৈরি করার কথা বলি, এখানে আমরা পিকেল খেতে ভালোবাসি, এটা খুব মিষ্টি, টক, ঝাল বিভিন্ন ধরনের হয়। তো এই প্রসেসিংটা করতে ইজ ডান বাই দ্য ফলোয়িং স্টেপ, যেই থাকবে যেই জিনিসটা থাকবে সেটা এই ফলোয়িং স্টেপের মাধ্যমে, সবসময় এই বাই দ্য ফলোয়িং স্টেপ, এইটা একটু মনে রাখবে, এই লাইনটা লিখবো মাধ্যমে হয়। তো দেখো ফার্স্টে কি লিখেছি, অ্যাট ফার্স্ট, প্রথমেই কি করব, আ প্ল্যান অফ দ্য বিল্ডিং ইজ ড্রন বাই দ্য আর্কিটেক্ট, একটি প্ল্যান মানে বিল্ডিংয়ের একটি প্ল্যান আর্কিটেক্টের মাধ্যমে নেওয়া হলো। আমরা একবার বইয়েতে চলে যাই, দেখো এখানে কি ছিল, ড্রয়িং অফ আ প্ল্যান অফ বিল্ডিং অফ বাই দ্য আর্কিটেক্ট, তাহলে কি করলাম, দ্য প্ল্যান অফ দ্য বিল্ডিং ইজ ড্রন, এইটাকে সাবজেক্ট করে ইজ ড্রন করে দিলাম, বাই দ্য আর্কিটেক্ট আছে তো এটাকে অবজেক্ট করে দিলাম, তাহলে প্যাসিভ, এই যে প্ল্যান অফ দ্য বিল্ডিং ইজ ড্রন বাই দ্য আর্কিটেক্ট, আর্কিটেক্টের মাধ্যমে আমরা প্রথমে একটা ছবি এঁকে নিলাম। দেন তারপরে দ্য প্ল্যান গেটস বা ইটস, আচ্ছা এখানে আমি বলে দিই, ওখানে আমাদের যেহেতু গেটস আছে তো আমি এখানে ইজ করেছি, মানে তোমরা এইটা করলে একটু সহজ লাগবে, এটা শক্ত হতে পারে, তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো। গেট স্যাংশন তাহলে ইজ স্যাংশনড, is sanctioned by the corporation or municipal authorities. After that তারপরে some masons and laborers are engaged, কিছু ম্যাশন লেবারারদেরকে এনগেজড করা হলো in the construction work, এই কনস্ট্রাকশনের কাজে, এটা আমি নিজে একটু লিখে দিয়েছি ওয়ার্ডটা। নেক্সট the construction is started with bricks, cement and sand. When the construction of the building is completed, doors and windows are fitted. Then the plastering of the walls is done. After that তারপরই ওয়্যারিং অন দ্য ওয়ালস ইজ ডান, মানে দেওয়ালে ওয়্যারিং করা হয়ে গেল। নেক্সট ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার কানেকশন আর অ্যাভেলড, ইলেকট্রিক এবং ওয়াটার কানেকশনও দেওয়া হলো। অ্যাট লাস্ট দ্য বিল্ডিং ইজ রেডি, বিল্ডিং ইজ পেইন্টেড, এরপরে বিল্ডিংটা পেইন্টেড করা হলো, রং করা হলো। নাও দ্য বিল্ডিং ইজ রেডি অবলিক কমপ্লিটেড, রেডি কমপ্লিটেড যে কোনো একটা ব্যবহার করতে পারি। অ্যান্ড ইজ ফিট ফর লিভিং, মানে বিল্ডিংটা তৈরি হয়ে গেল এবং থাকার জন্য হলো। অ্যান্ড ইট ইজ করতে পারি, অ্যান্ড এটা ইট ইজ করে দেবে, অ্যান্ড ইট ইজ ফিট ফর লিভিং, অ্যান্ড আমাদের কমপ্লিট। দেখো প্রসেসিংটাও খুব সহজ ভাষাতে লিখেছি, বায়োগ্রাফিটাও খুব সহজ ভাষাতে লিখেছি, যাতে করে তোমরা বুঝতে এবং পড়তে পারো। তো কংগ্রাচুলেশনস, আজকে আমাদের দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর মানে রাইটিং অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আমাদের গোটা টেক্সটটাই কমপ্লিট হলো, মানে কোয়েশ্চেন আনসার থেকে শুরু করে টেক্সট পড়ানো সব কিছুই কমপ্লিট হলো। তো আর একটা কথা বলবো যে তোমাদের আমি কিছু এক্সট্রা টেক্সচুয়াল অ্যাক্টিভিটি মানে টেক্সচুয়াল কিছু কোয়েশ্চেন আনসার আমি শর্টসের মাধ্যমে পোস্ট করেছিলাম, এখানে কোনো একটা রেসপন্সও পেয়েছি। যদি তোমরা এরকম আরও কিছু মানে এক্সট্রা কিছু পেতে চাও মানে আমি বলতে চাইছি শর্ট কোয়েশ্চেন আমি মানে তোমরা চাও আমি দিই, তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আমি আবার পোস্ট করে দেবো।
আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কি বলবো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো টেক্সটের মধ্য দিয়ে। ততক্ষণের জন্য টাটা।